এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নয়, এটা ইলেকশন কমিশনের বিষয়। ইলেকশন কমিশন যদি সিদ্ধান্ত নেন যে এসআইআর না হলে নির্বাচন হবে না, তাহলে হবে না। এসআইআর করেই তো নির্বাচন করবেন, ওনারা তো সুপ্রিম কোর্টকে তাই বলেছেন। তাই এসআইআর হোক, তারপরে নির্বাচন হবে, তাতে তো দোষের কিছু নেই। আমরা তো চাই, আমি তো চাই, প্রধানমন্ত্রী তো দেশের প্রধানমন্ত্রী, তার তো তিনি তো সরকারের কথা বলছেন। একজন নাগরিক হিসেবে তো আমি চাই যে এসআইআর হোক, তারপরে দেশে নির্বাচন হোক রাজ্যে। কারণ কেন অন্য বিদেশি নাগরিকরা, বিশেষ করে মুসলমান, বাংলাদেশি, রোহিঙ্গা, এরা আমাদের ভাগ্য নিয়ন্ত্রক হবে। এবং সেই সঙ্গে তিনি আরও একটা কথা বলছেন যে এই যে অনুপ্রবেশ ইস্যু শুধুমাত্র রাজ্যের ইস্যু না, দেশের সুরক্ষার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন। আর কোন সময় বলছে, যখন আপনারা অভিযোগ করছেন যে এটা প্রায় 400 কিলোমিটার উপরে জমি রাজ্য সরকার দিচ্ছে না বিএসএফকে কাঁটাতার দেওয়ার জন্য, অপরদিকে রাজ্য সরকার আবার কেন্দ্র সরকারকে দোষারোপ করছে। এই ডামাডোলের মধ্যে যখন এরকম একটা স্টেটমেন্ট তিনি দিচ্ছেন, তা তো একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতেই পারে। বাংলা চিরকালই করিডোর। মজিদ বলে একজন অনুপ্রবেশকারী 2006 সালে বসিরহাট গোজাডাঙ্গা বর্ডার দিয়ে আমাদের এখানে ঢুকে রাজাবাজার থেকে একটি সিম কার্ড নেয়। সেই সিম কার্ডের মাধ্যমে, বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে বম্বেতে গিয়ে বম্বের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সমঝোতা করে, চুক্তি করে একটা অর্গানাইজ করে সিরিয়াল বম্ব ব্লাস্টের বম্বে রেলের 2007-এ। তখন এনআইএ হয়নি। সেই রেল ব্লাস্টের পরে বম্বে পুলিশ প্রথম যাকে অ্যারেস্ট করে তার নাম মজিদ। তাকে এখান থেকে অ্যারেস্ট করেছিল, সে তখনও বাংলাদেশে পালিয়ে যেতে পারেনি। এরকম তো একটাই উদাহরণ আমি দিলাম, এরকম হাজার হাজার উদাহরণ আছে, কয়েক হাজার উদাহরণ এরকম আছে। বাংলাদেশের থেকে মুসলমানগুলো ঢুকছে, রোহিঙ্গাগুলো ঢুকছে, কেউ এখানে রিক্সা চালাচ্ছে, কেউ স্মাগলিং করছে, কেউ সন্ত্রাসবাদীদের সাহায্য করছে, কেউ আর্মস নিয়ে কাজ করছে। এই তো সব ধরাও পড়ছে, এখন আপনারা দেখছেন। তাদের নামে ভোটার লিস্টে তুলে দিচ্ছে তৃণমূল, তাদের নামে বার্থ সার্টিফিকেট পাই দিয়েছিল সিপিএম, তাদেরকে রেশন কার্ড করে দিয়েছিল এখানকার নেতামন্ত্রী আমলারা। কাজে এগুলো বন্ধ হওয়া দরকার। তাদের নামে ভোটার কার্ড, আধার কার্ড সব করে দিয়েছে। ভাবতে পারেন 17% মুসলমান ছিল 51 সেন্সাসে এই বাংলায়, আজকে 35% হতে চলেছে, হয়তো 40% হয়ে যাবে। কোথা থেকে এত মুসলমান আসলো? অধিকাংশ মুসলমান এখানকার নয়, বাংলাদেশ থেকে এসছে। এদেরকে বিতরণ করা দরকার। তারা আসছে দুটো কারণে। কিছু আসছে এখানে রোজগারের জন্য, কেউ লেবারের কাজ করছে, এখান থেকে গুজরাটে চলে যাচ্ছে, যে ধরে বেঁধে পাঠাচ্ছে দেখছেন, মহারাষ্ট্রে চলে যাচ্ছে, তামিলনাড়ুতে চলে যাচ্ছে। আর কিছু আসছে অসামাজিক কাজ করার জন্য। দুটোর কারণে এখানে আসছে। এবং কেউ হুজির সঙ্গে যুক্ত হচ্ছে। খাগড়াগড়ে যে বিস্ফোরণ হলো, তাতে বাংলাদেশের লিঙ্ক পুরো দমে ছিল। কাজে দুটো মিলিয়েই হচ্ছে। এই ব্যাপারটাকে, জনসংখ্যার বিন্যাসে যে পরিবর্তন হয়েছে, সেটাকে বন্ধ করতে গেলে ভালো করে এদের নামটা বাদ দিতে হবে। শুধু ভোটার লিস্ট থেকে নয়, সমস্ত সরকারি সুবিধা থেকে। কত টাকার রেশন নিয়ে চলে যাচ্ছে, কত টাকার অন্যান্য সুবিধা নিয়ে চলে যাচ্ছে। তারপর তো সিকিউরিটির সমস্যা আছেই। পৃথিবীর কোন দেশ অ্যালাউ করে? আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। আমাদের ওপার বাংলাটা চলে গেল কেন আমাদের কাছ থেকে? ওখানে মুসলমানটা বেশি হয়ে গেছিলো বলে, অন্য কোনো কারণে তো নয়। আমার পূর্বপুরুষ বরিশালে থাকতেন, কেন থাকতে পারেননি? একটা কারণেই থাকতে পারেননি, আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল বলে, আমরা হিন্দু ছিলাম বলে। আমরা বাংলায় কথা বলতাম বলে কেউ আমাদের তাড়িয়ে দেয়নি ওখান থেকে, আমরা হিন্দু ছিলাম বলে আমাদের তাড়িয়ে দিয়েছে। 1905 সালে যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হচ্ছে, কবিগুরু গাইছেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, বাংলার আশা বাংলার ভাষা, পুণ্য হোক হে ভগবান। কলকাতা শহরের থেকে ঢাকা শহরে দুর্গাপুজোর সংখ্যা অনেক বেশি ছিল। আর 100 বছর পরে, একটা মানবজাতির ইতিহাসে 100 বছর কিছু না, 2005 সালে ঢাকাতে কটা দুর্গাপুজো হয়, কলকাতায় কটা দুর্গাপুজো হয়, হিসাব করে দেখুন তো। গ্যারান্টি কি আছে 50 বছর পরে 2055 সালে আমরা এখান থেকে আবার তারাকে ভুবনেশ্বর পালিয়ে যাব না, পাটনা পালিয়ে যাব না, রাঁচি পালিয়ে যাব না? গ্যারান্টি আছে কিছু? কাজেই এই যে বিশাল সংখ্যক মুসলমান এসছে ওপার বাংলা থেকে আফটার 1947, হিন্দুদের তো থাকতেই তো হবে। তারা তো অত্যাচারিত, নিপীড়িত, তারা তো আমাদের মতো এসছে। আমরা 47-এ এসছি, কেউ 2014-13-তে এসছে। কী করবেন? তারা তো ধর্ম রক্ষার্থে এসছে, মান রক্ষার্থে এসছে, সম্মান রক্ষার্থে এসছে। তাদের জন্য সিএ। তারা জীবিকার জন্য শুধু আসেনি, তারা শুধুমাত্র রোজগার করতে আসেনি। আমাদের দেশের কোনো
সিকিউরিটি প্রবলেম তৈরি করতে আসেনি, তারা এসছে মান ধর্ম সম্মান রক্ষার্থে। তাদেরকে থাকতেই তো হবে, তাদের জন্য সিএ করেছেন ভারত সরকার। কাজেই এই ব্যবস্থাটাকে যদি ভালো করে করতে পারে তাহলে বাংলা বাঁচবে, বাঙালি বাঁচবে, বাঙালি হিন্দু বাঁচবে, নত পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, মমতা ব্যানার্জি কি বাঙালি নাকি অবাঙালি, আপনার কি মনে হয়? মমতা ব্যানার্জি ভোটের জন্য সব করতে পারেন, উনি ভোটের জন্য নিজের মাকেও বিক্রি করতে পারেন। আমি এত বড় কথা আজকে বলে দিলাম, উনি ভোটের জন্য নিজের মাকেও প্রয়োজনে বিক্রি করতে পারবেন। আপনি বললেন যে বাঙালি বাঁচানোর জন্য এটা করতে হবে, এই এসআইআর বা সিএ করতে হবে। আমি প্রশ্নটা সেই জন্যই করলাম, তার মমতা ব্যানার্জি বাধা দিচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন যে এরা যে এসআইআর করতে দেবো না, এসআইআর করলে পুরো ঘেরাও হবে। উনি বাঙালি বাঁচানোর জন্য তো ওনার মাথায় নেই, ওনাকে ভোট পাওয়ার মাথায় আছে। ভোটটা পাওয়ার জন্য উনি বাঙালিকে গোল্লায় ফেলতে পারেন, বাঙালি হিন্দুকে খালে ভাসিয়ে দিতে পারেন, প্রয়োজনে রাজাবাজারে ধর্ম ব্রাহ্মণ বাড়ির কন্যা হয়ে বোরখা পরে নামাজও পড়তে পারেন, শুধু ভোটের জন্য। বাঙালি বাঁচানো, বাঙালি হিন্দুকে রক্ষা করা, বাংলাকে রক্ষা করা ওনার এজেন্ডা নয়। এজেন্ডা ভোট পেতে হবে। আমাদের এজেন্ডা বা আমাদের এজেন্ডা হওয়া উচিত, বা বাংলার নাগরিকের এজেন্ডা হওয়া উচিত, বাঙালিকে বাঁচাতে হবে, বাঙালি হিন্দুকে বাঁচাতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। তাহলে কোথাও গিয়ে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য মুখ্যমন্ত্রী এই সব কথা বলছেন বা এই পরিকল্পনা করছেন বলে আপনি মনে করছেন? তাহলে একদম তাই। উনি হিন্দুকেও ভালোবাসেন না, মুসলমানকেও ভালোবাসেন না। ভোটের বাইরে ওনার কোনো চিন্তা। উনি তো পার্লামেন্টে বলেছিলেন, ভুলে গেছেন, 2005 সালে ডেপুটি স্পিকার ছিলেন চিরঞ্জিত সিং আটোয়াল সাহেবের সামনে বলেছিলেন, যেখানে সব ঢুকে যাচ্ছে, অনুপ্রবেশ হয়ে যাচ্ছে, কাগজ ছুঁড়ে মেরেছিলেন, কালো শালটা ছুঁড়ে মেরেছিলেন। উনি তো বলেছিলেন, সেদিন ভোটের জন্য বলেছিলেন, আজকেও ভোটের জন্য করছেন। ভোটের বাইরে কিছু চেনেন না। আমি তো বললাম তো, সোহরাবর্দীর, এর আগেও বলেছি, আপনাকে বলেছি কিনা আমার মনে নেই, সোহরাবর্দীর পলিটিক্যাল শিষ্যা, রাজনৈতিক উত্তরসূরি, কিন্তু ওনার লক্ষ্য শুধু ভোট পাওয়া। সোহরাবর্দীর লক্ষ্য ছিল পাকিস্তান তৈরি করা, অবিভক্ত বাংলা তৈরি করা। এনার লক্ষ্য ভোট পাওয়া। স্ট্র্যাটেজি এক, পদ্ধতি এক, লক্ষ্য আলাদা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এসআইআর করছে, এসআইআর করার নাম করে এখানে সিএ করার কথা পরিকল্পনা করছি, এবং তার ঠিক প্রায় বছরখানেক আগের থেকেই সরকার বন্ধ করে দেওয়ার মতন কথা বলছেন। এই যে অতি সক্রিয়তা নির্বাচন কমিশনের, সেই নিয়ে প্রশ্ন তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একাধিকবার তুলেছে। পড়াশুনো না জানলে যা হয়। বলেছিলেন না একজনকেও সাসপেন্ড হতে হতে আটকাবো, মুখ্যমন্ত্রী বলেছিলেন তো, কেউ কিছু করতে পারবে না, আমি আটকাবো। আইন জানেন, আমি বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলেছি 4 জনকে সাসপেন্ড করতেই হবে যদি নির্বাচন কমিশন বলে, নয়তো চিফ সেক্রেটারি সাসপেন্ড হবে। আর চিফ সেক্রেটারি 6 মাস পরে রিটায়ারমেন্ট, সবে ভারত সরকার এক্সটেন্ড করেছেন। পেনশন পাবেন, আলাপন ব্যানার্জির মতো হবে, পেনশন পাবে না, গ্র্যাচুইটি পাবে না, প্রভিডেন্ট ফান্ড পাবে না। কোন আমলার ক্ষমতা আছে এত বড় রিস্ক নেবে? তার জন্য বাস্তব হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের ক্ষমতা আছে, সংবিধান প্রদত্ত তাকে ক্ষমতা দিয়েছে, কোনো 3 মাস 2 মাস বলে না, 24/7 ক্ষমতা আছে। নির্বাচনের কাজে, নির্বাচন কমিশনের কাজে যদি কেউ হস্তক্ষেপ করতে চায়, বেআইনি কাজ করে, সেই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সবসময় নির্বাচন কমিশনের আছে। সংবিধানটাই জানেন না, আইনটাই জানেন না। টিএন সেশনের একটা ইন্টারভিউ আছেন, দেখবেন, জ্যোতিবাবু যাকে বুলডগ বলতেন, জ্যোতিবাবু বলতেন না ঘুমন্ত বুদ্ধ, পিভি নরসিংহরাওকে বলতেন ঘুমন্ত বুদ্ধ, আর ওকে বলতেন বুলডগ। কেন বলতেন? প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছে না। প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে নাকি ইলেকশন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? যখন ভোটার আইডি কার্ড চালু করেছিলেন, মমতা ব্যানার্জি মিছিল করতেন আর বলতেন বিরোধী নেত্রী হিসাবে, নো ভোটার কার্ড নো ভোট। ইলেকশন কমিশনের ক্ষমতা ছিল। টিএন সেশন বলেছিলেন বিহারের নির্বাচন নিয়ে, তাকে প্রশ্ন করেছে হিন্দিতে যে अगर आपका बात नहीं मानेंगे तो क्या करेंगे? आई शैल मैं হুইসেল বাজা दूंगा। তখন তাকে জিজ্ঞাসা করেছে যে হোয়াট ডাজ ইট মিন? উনি বলছেন ইট মিনস দ্যাট আই শ্যাল কল অফ দি ইলেকশন, ইলেকশন বন্ধ করে দেবো আমি। ইলেকশন কমিশনের সে ক্ষমতা আছে, কোনো কোর্টে গিয়ে কিছু আপনি করতে পারবেন না। কাজে এসআইআরও হবে, নির্বাচন কমিশনের প্রত্যেকটা কথা স্পষ্টভাবে শুনতে হবে। এবার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন সেটা কতটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে, তাদের কাছে ঠিকঠাক ইনফরমেশন পৌঁছবে কিনা, তারা করতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। রাজ্য সরকারের কোনো ক্ষমতা নেই নির্বাচন কমিশনের কাজে বাধা দেয়। তাহলে কি যদি বাধা দেয়, যে প্রশ্ন করা হচ্ছে, যে আশঙ্কা করা হচ্ছে, তাহলে কি একমাত্র তাহলে উপায় কি রাষ্ট্রপতি শাসন? সংবিধান তো তাই বলছে।
সংবিধানের সামনে আর তো কোনো তৃতীয় বিকল্প নেই। হয় আপনাকে নির্বাচন কমিশনকে সাহায্য করে যা যা তারা করতে বলবেন, এসআইআর বললে এসআইআর, অন্য কিছু বললে অন্য কিছু করবেন। আর আপনি যদি ফেল করেন, নির্বাচন যদি উইথহেল্ড করে দেয়, নির্বাচন কমিশন তো বলবে না যে আমি রাষ্ট্রপতি শাসন করবো, এখানে তাদের সে অধিকার আমার নেই। তারা বলবে বর্তমান সিনারিওতে আমি নির্বাচন করাতে পারছি না বাংলায়, টার্ম শেষ হয়ে যাবে। সম্ভবত 7ই কি 8ই মে 2026 শেষ হবে। যখন আপনার টার্ম শেষ হয়ে যাবে তখন ভারত সরকারের সামনে আর কোনো অপশান নেই। আপনি তো কেয়ারটেকার চিফ মিনিস্টার রাখার ব্যবস্থা আমাদের সংবিধান দেয়নি। কেয়ারটেকার প্রাইম মিনিস্টার থাকতে পারেন, যেমন অটল বিহারী বাজপেয়ী ছিলেন, যেমন চৌধুরী চরণ সিং ছিলেন, যেমন চন্দ্রশেখর ছিলেন। কেয়ারটেকার প্রাইম মিনিস্টার রাখার ব্যবস্থা আছে, কেয়ারটেকার চিফ মিনিস্টার রাখার ব্যবস্থা নেই। তখন অটোমেটিক সঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে। এ তো নর্মাল করছে, কাউকে কিছু করতে হবে না, শুধু নির্বাচন কমিশনকে বলতে হবে আমি এই পরিস্থিতিতে নির্বাচন করাতে পারছি না, যেমন টিএন শেষন বলেছিলেন বিহারের ক্ষেত্রে, তাই হবে। তাহলে যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, রাজ্যের রাজনৈতিক ডামাডল যেদিকে এগোচ্ছে বা পরিস্থিতি, তাহলে তো 26-এর আগেই যদি নির্বাচন কমিশন এরকম কোনো সিদ্ধান্ত নেন, এসআইআর করার ক্ষেত্রে যদি বাধা পায়, তো তার আগেই তো এরকম কোনো কিছু অঘটন ঘটে যেতে পারে। সংবিধানটা বুঝুন, আগে কিছু হবে না। ওই যতদিন টার্ম আছে ততদিন অবধি সময় পাবেন এনারা। যদি কিন্তু নির্বাচন কমিশন তার মধ্যেও যদি নির্বাচন করাতে না পারে, স্বাভাবিকভাবেই তার পরের দিন থেকে আমাদের রাজ্য সরকারটা কে চালাবে, অটোমেটিক সেটা ভারত সরকারের হাতে চলে যাবে। এটা তো নর্মাল, এর জন্য কোনো আগে থেকে ঢাক ঢোল পিটিয়ে রাষ্ট্রপতি শাসন জারি হলো কিচ্ছু বলতে হবে না। নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করবেন না, বলবেন এই পরিস্থিতিতে আমরা নোটিফিকেশন করতে পারছি না, এখন ভোটার লিস্ট আমার ঠিক নেই। কারণ সংবিধান তাকে ক্ষমতা দিয়েছে যে নির্ভুল ভোটার লিস্ট যতটা সম্ভব করে আপনি নির্বাচন করাবেন। আপনি যখন স্যাটিসফাইড হবেন যে আপনার কাছে নির্ভুল ভোটার লিস্ট আছে, আপনি নির্বাচনে যাবেন। নির্বাচন কমিশন যদি স্যাটিসফাইডই না হয় যে নির্ভুল ভোটার লিস্টে আছে আমার কাছে, তারা যদি কনফার্ম না হয়, তারা ভোটের নোটিফিকেশনই করবেন না। তারপরে অটোমেটিক এই সরকারের টার্ম শেষ হয়ে যাবে, তখন রাষ্ট্রপতি শাসন হবে। তৃণমূল বলছে শুধুমাত্র হিন্দু মুসলিম ভেদাভেদের জন্যই এই এসআইআর এবং এই এনআরসি ঘুরপথে করার চেষ্টা করছে বিজেপি। আরে বিজেপি আসছে কোথা থেকে? এটা তো নির্বাচন কমিশন করছে। টিএন শেষন যেমন করেছিল, তখন কংগ্রেস সরকার ছিল, পিভি নরসিংহ রাও। নির্বাচন কমিশনকে বলছে বিজেপির বি টিম, আবার ওরা। এটা রাজ্য নির্বাচন কমিশন নয় তো যে রাজ্য সরকারের বি টিম, কেন্দ্রীয় নির্বাচন কমিশন। কোর্টে যান, এই যে এটা বলছে না কোর্ট আধার কার্ড বলেছে, আধার কার্ড বলেছে, এটাও একটা ভুল ইন্টারপ্রিটেশন হচ্ছে। যাদের নাম বাদ গেছে তারা আধার কার্ড দিয়ে অ্যাপিল করতে পারেন। ইলেকশন কমিশন তদন্ত করে দেখবে, যদি মনে হয় সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে তাদের নাম ভোটার লিস্টে দেবে, না তো দেবে না।